দেখো, আই হোপ যে তোমাদের একটা বেসিক আইডিয়া আছে রিগার্ডিং পেডিগ্রি অ্যানালিসিস। ডু ইউ হ্যাভ আ বেসিক আইডিয়া রিগার্ডিং পেডিগ্রি অ্যানালিসিস? কি হলো রে বাবা? Yeah, what do you see? Somebody please respond. কি দেখতে পাচ্ছ? অটোজোমাল রিসেসিভ। অটোসোমাল রিসেসিভ। অটোজোমাল স্যার জেনারেশন, এটা জেনারেশন ওটা। ঠিক আছে। সমীরের এত ঠান্ডা লাগছে ও বাড়ির মধ্যে মাফলার জড়িয়ে বসে আছে। ভেরি নাইস। মানে তোমার ভিডিওটা দেখা যাচ্ছে, যাই হোক ভিডিওটা অফ করে দাও। ওকে, ইটস নাইস যে বাড়ির মধ্যে মাফলার জড়িয়ে বসে থাকার মতো ঠান্ডাও পড়েছে, এটা দারুণ ব্যাপার। না, কলকাতাতেও ইটস ভেরি কোল্ড না, ভেরি ভেরি কোল্ড। আজকে দুপুর বেলায় তো আমি বেরিয়েছিলাম বাবা, গঙ্গার ধারে যা হাওয়া দিচ্ছিল মনে হলো মরেই যাব। যাই হোক, একটা জিনিস সমীর খুব ইন্টারেস্টিং বলেছে যে জেনারেশন। তো আমাকে একটু প্লিজ কেউ বলবে হোয়াট ইজ আ পেডিগ্রি? দেখো, হ্যাঁ, কেউ বলো হোয়াট ইজ আ পেডিগ্রি? স্যার জেনারেশনের মানে জিন ট্রান্সফার, মানে ফ্যামিলি হিস্ট্রি। একটু জোরে বলতে হবে, আমার হেডফোন নেই। সমীরেরটা শুনতে পেলাম, বাকি সিম্বলিক শুনতে পেলাম। মোডটা দেখা যায়, সিম্বলিক টাইপের একটা রিপ্রেজেন্টেশন ফ্যামিলি হিস্ট্রি। সিম্বলিক টাইপের রিপ্রেজেন্টেশন ফ্যামিলি হিস্ট্রি। এবার বৈশালী যদি নিজের ভয়েসে বলে আজকে তো আমার পক্ষে শোনা অসম্ভব হয়ে যাবে। যাই হোক, দ্য পয়েন্ট ইজ, স্যার অদিতি বলছি। হ্যাঁ, না না, বুঝতে পেরেছি অদিতি বলছো। ওয়াই ডু উই নিড আ পেডিগ্রি? আমাদের একটা পেডিগ্রি কেন দরকার হয়? স্যার কোনো ডিজিজের ইনহেরিটেন্স মোডটা কিরকম যাচ্ছে প্রত্যেকটা জেনারেশনে সেটা দেখার জন্য। কে বললে এটা? আমি উৎসা। উৎসা। আচ্ছা উৎসা, তুমি ক্লাস 12 এ অঙ্কে কত পেয়েছিলে? ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওকে, লিভ ইট বলতে হবে না। 65। আমি রিলিভড। 60-এর কম পেলে বিশাল প্রবলেম ছিল। যাই হোক, জানো তো নিশ্চয়ই ওই ব্যাপারটা? জানো? হ্যাঁ হ্যাঁ জানি। জানো তো? ভেরি গুড। হ্যাঁ। 60-এর কম পেলে কিন্তু 60% জায়গায় এমনিতেই তুমি এমএসসি তে অ্যাপ্লাই করতে পারতে না। তো ওই জন্য বলছি যে যা করবে না করবে একটু আমাদের জিজ্ঞেস করে করবে, কারণ অনেক ইন্ট্রিকেসিস আছে যেগুলো তোমরা কিন্তু জানো না। যাই হোক, তাহলে অঙ্ক যখন আমরা ক্লাস 12-এ করি তখন কি অঙ্কটা কিভাবে লোকে মানে করে আর কি, মানে এখন কিভাবে প্র্যাকটিস করে? না এখন তো আমি জানি না, এখন কি অনলাইনে অঙ্ক করা হয়? কিভাবে অঙ্কটা তোমরা কিভাবে করতে? কেউ বলবে আমায়? কেউ বলবে অঙ্কটা কিভাবে করা হয়? কেউ বলবে না? বুঝতে পারছি না। অঙ্কটা প্র্যাকটিস করব তো আমরা, মানে অঙ্কে তো আমরা থিওরি পড়ি না, উই ডোন্ট রিড থিওরি যে এইটা হলে এইটা হবে, এইটা হলে ওইটা হবে, বা ফর্মুলা মুখস্থ, ওগুলোকেও আমরা করি না, আমরা প্র্যাকটিস করি। ওকে, যত যে প্র্যাকটিস করে সে তত এক্সপার্ট হয়ে যায়। তো পেডিগ্রি কিন্তু সেম জিনিস। জাস্ট 15 সেকেন্ড, আমি ভুল করে গ্যাস অন করে চলে এসেছি। Actually right now I'm staying alone, so সব কুকিং সবই নিজেকে করতে হচ্ছে। যাই হোক, that's why I don't have a spare headphone. Anyway, যেটা হচ্ছে ব্যাপার যে সিমিলারলি এই পেডিগ্রি অ্যানালিসিস কিন্তু বিএসসি এমএসসি সব জায়গাতেই তোমাদের থাকবে। পেডিগ্রি অ্যানালিসিস শেখার একটাই উপায় আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস করা। তোমরা যত পেডিগ্রি সলভ করবে তত কিন্তু দেখবে তোমরা এক্সপার্ট হয়ে যাচ্ছ, এবং এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই যে থিওরি পড়ে এই 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 ক্যারেক্টার হলে এই 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 হতে পারে, ওগুলো কখনো ওইভাবে কিন্তু কখনো শেখা যায় না।
ইউ আর গেটিং মাই পয়েন্ট? ঠিক আছে, Yes, sir. স্যার ওই যে তোমরা লিস্ট অফ ক্যারেক্টার্স কোন নোটসে বা কোথাও থেকে পড়েছো পেডিগ্রির, সেই ক্যারেক্টার্স গুলো দিয়ে কখনো পেডিগ্রি অ্যানালিসিস কিন্তু শেখা যাবে না। পেডিগ্রি অ্যানালিসিসটা কমপ্লিটলি একটা প্র্যাকটিসের ব্যাপার, 1 নম্বর। 2 নম্বর যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের একটা পেডিগ্রি কেন দরকার হয়। কেউ খুব সুন্দর একটা ডেফিনেশন আমায় শোনালো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সামথিং সামথিং। বাট ওয়াই ডু উই নিড আ পেডিগ্রি? হ্যাঁ, স্যার কোনো একটা জিনের মানে ইনহেরিটেন্স প্যাটার্নটা জানার জন্য, ওকে পার্টিকুলার কোনো একটা জিনের। ওকে, তার জন্য পেডিগ্রির কি খুব দরকার আছে? তুমি তো পি প্লান্টস এর মধ্যেও একটা পার্টিকুলার জিনের ইনহেরিটেন্স প্যাটার্ন দেখছো না, মেন্ডেল দেখেননি? স্যার কোনো একটা ডিজিজ মানে কিভাবে এফেক্টেড হচ্ছে, মানে কোনো একটা ইন্ডিভিজুয়াল আর কিভাবে পরের জেনারেশনকে এফেক্ট করছে সেটা বোঝার জন্য। আচ্ছা, ও কত পসিবিলিটি আছে নেক্সট জেনারেশন এফেক্টেড হওয়ার? ওকে, কতটা পসিবিলিটি আছে? প্রবাবিলিটিটা দেখার জন্য, হ্যাঁ, মানে কতটা প্রবাবিলিটি আছে মানে ছেলেদের এফেক্ট হওয়ার মেয়েদের এফেক্ট হওয়ার, সেটা মানে অ্যানালাইসিস করার জন্য। আচ্ছা 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 আচ্ছা, ভেরি নাইস। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে যদি ডিজিজ হওয়ার চান্সেস বেশি থাকে, তাহলে এরকম দুটো বংশে যাদের মানে যারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাদের পরবর্তী জেনারেশনে যদি চান্সেস বেশি থাকে, তাহলে এই ধরনের বিবাহকে এড়ানো যেতে পারে। এইটা কিন্তু একেবারে সাহিল ভুল বলে দিলে। শোনো, একটা কথা বলি, দুভাবে জেনেটিক্স করা হয়, একটা হচ্ছে ফরওয়ার্ড জেনেটিক্স, একটা হচ্ছে রিভার্স জেনেটিক্স। শুনেছো এই দুটো টার্মিনোলজি, ফরওয়ার্ড জেনেটিক্স আর রিভার্স জেনেটিক্স? যদি সত্যি সত্যি বিবাহ বন্ধনটাকে এড়ানো যেত, যেটা আমার মনে হয় খুব প্রয়োজন, তাহলে কিন্তু এই পেডিগ্রি অ্যানালিসিসের আমাদের কোনো দরকার হতো না। মানে যদি এই পুরুষের সাথে এই মহিলার বিয়েটাকে অ্যাভয়েড করা যেত, এই আবার বলছি, সবাই কার্সার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, Yes, sir. এই পুরুষের সাথে এই মহিলার বিয়েটিকে অ্যাভয়েড করা যেত, মানে এরা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতো, তাহলে কিন্তু এই পেডিগ্রি অ্যানালিসিসের আমাদের দরকার হতো না। তাহলে এখন যারা তোমরা তরুণ এবং তরুণী এবং আগামী 10-12 বছরে বিয়ে 10-12 বছরই ধরছি, নোবডি শুড ম্যারি বিফোর 30, আই থিঙ্ক 30 অব্দি নিজের কেরিয়ার বানাও, তারপর ইউ ক্যান ম্যারি। এখন তো মেয়েদের বিয়ের বয়সও বাড়িয়ে দিয়েছে আবার, which is a very good step, very very good step. এটা খুব দরকার অত্যন্ত ভাবে। তো what should be your first duty before marriage? First dutyটা কি হওয়া উচিত এখনকার দিনে? What do you think? Any idea? জেনেটিক্যাল ডিসঅর্ডার আছে কিনা সেটা দেখা। দেখো, জেনেটিক্যাল ডিসঅর্ডার দেখাটা মানে একটু মানুষের ক্ষেত্রে হোল জিনোম সিকোয়েন্সিংটা একটু কস্টলি, বাট যাই হোক, এটা ভালো যে তুমি বলনি যে পুষ্টিটা মিলিয়ে দেখা। যদিও করার সময় কিন্তু ওটাই সবার আগে করবে, বলো যাই মুখে ওটাই বলবে যে এ মাঙ্গলিক না ও মাঙ্গলিক নয়, এর গাছের সঙ্গে বিয়ে দাও, অমুকের হাতির সঙ্গে বিয়ে দাও, দিয়ে তারপরে করো, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে। গ্রহ এন্ড নক্ষত্রের অবস্থা যাই হোক, the point is যে at least a blood test should be carried out. ঠিক আছে, এটা কিন্তু কোনো ইয়ের ব্যাপার নয়, মানে you are not insulting anybody or any ইয়ে, এটা কিন্তু কোনো মানে ইনসাল্টের ব্যাপার নয়, এটা নেওয়া উচিত না। একটা ব্লাড টেস্ট কিন্তু করা উচিত, ওকে, যাতে নর্মাল মানে যে প্রিভেলেন্ট যে প্রবলেমস গুলো আছে, ধরো বিটা থ্যালাসেমিয়া, আর এই ফ্যাক্টর ওগুলো তো বাদই দিলাম, বিটা থ্যালাসেমিয়া,
কিংবা হিমোফিলিয়া, বিটা থ্যালাসেমিয়া তো প্রচুর বাঙালি পপুলেশনের মধ্যে আছে বিটা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। তো দুজনে যদি কেরিয়ার হয় সেই বিয়েটা কিন্তু না করাই উচিত। ঠিক বলছি তো? হ্যাঁ না, ইউ ক্যান কন্ট্রাডিক্ট মি, বলতে পারেন না স্যার, না স্যার বলতে পারেন না স্যার আপনি ভুল বলছেন, এরকম না। মানে এই জিনিসটা যদি কি ঠিক বললাম তো, যদি দুজন বিটা থ্যালাসেমিয়ার কেরিয়ার হয়, হ্যাঁ শুড স্যার। দে ম্যারি? শুড দে ম্যারি? স্যার ম্যারি করতে পারে, কিন্তু আই থিংক বাচ্চা অ্যাডাপ্ট করলে বেটার হয়। দ্যাটস আ ভেরি গুড আইডিয়া, দ্যাটস আ ভেরি গুড আইডিয়া। এটা তো 100 বার, মানে যদি অ্যাডাপ্ট করে দেয়ার ইজ নাথিং। মানে আমি তো এই জিনিসটাই বুঝতে পারি না যে এত সারোগেসি, এত অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। সামডে ইউ পিপল কাম টু কলকাতা, তোমরা দেখবে প্রত্যেক পাড়ায় একটা করে এআরটি ল্যাব আছে, প্রত্যেক পাড়ায় একটা এআরটি ইয়ে আছে এখন। মানে কোটি কোটি টাকার বিজনেস এটা, কিন্তু এত দরকার কি? তুমি যদি অ্যাডাপ্ট করে নাও, ইটস দ্য সেম থিং। ওকে, বাট what I personally believe is they should not marry. They should not marry. এই দুজনই যদি ক্যারিয়ার হয়, এটা কিন্তু বিয়েটা করা উচিত। ওকে, মানে মানে ইটস ওকে। মানে তোমাদের ধারণা হয়তো সাহিল বলল যে ও একটা কিছু ভেবে বলল যে ইটস ওকে, যে এটা তো নট নেসেসারি, যে মানে এটা তো ইটস নাথিং বাট আ ডিজিজ। তো একটা ডিজিজের জন্য যদি ইফ দেয়ার ইজ আ রিলেশনশিপ, ওয়াই শুড ইট বি ব্রোকেন? No, it should not be broken, provided that disease happens after marriage. বিয়ের পর যদি কারোর ক্যান্সার ধরা পড়ে, নিশ্চয়ই কেউ তাকে ছেড়ে দিয়ে চলে যায় না। না, এখনো এরকম কোনো নিদর্শন পাওয়া যায়নি আর কি। ওকে, বাট বিয়ের আগে যদি এটা ধরা পড়ে, যত বছরের প্রেমই হোক, আমার মনে হয় পিপল শুড নট কন্টিনিউ উইথ ইট। ঠিক আছে, এইটুকু প্র্যাকটিক্যালিটি লাইফে কিন্তু থাকাটা খুব এসেনশিয়াল। আদারওয়াইজ ভবিষ্যতে অনেক সমস্যা কিন্তু হবে, মানে আফটার ম্যারেজ। এনিওয়ে, সো যে জিনিসটা, দুটো জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট বুঝতে হবে। একটা হচ্ছে যদি প্রপার ব্লাড টেস্ট প্রিভেলেন্ট ডিজিজ গুলো যেগুলো আছে, হিমোফিলিয়া, বিটা থ্যালাসেমিয়া, আমি কালার ব্লাইন্ডনেস এর কথা বলছি না। কালার ব্লাইন্ডনেস যদি আসেও, সেটা এত কিছু একটা ব্যাপার নয় যে কোনো মানুষের জীবনকে এফেক্ট করবে। ওকে, তো এই এই জিনিসগুলো বুঝতে হবে যে কোনো লাইফ থ্রেটনিং বা লিথাল ডিজিজ যদি, লিথাল জিন যদি তুমি ইনহেরিট করো, ইটস বেটার দ্যাট ইউ শুড নট গো ফর দ্য ম্যারেজ। ওয়ান। নেক্সট হচ্ছে যে এখন যেহেতু এই টেকনোলজি গুলো আছে, তখন কিন্তু আমাদের উচিত এগুলোকে ইউজ করা, যাতে আজ থেকে 70 বছর পরে কেউ আমাদের এরকম পেডিগ্রি অ্যানালিসিস না করে। আমাদের ধরো এরকম পেডিগ্রি নিয়ে বসে গেল, ডাক্তারের কাছ থেকে নিয়ে অ্যানালিসিস করতে শুরু করলো, এরকম পেডিগ্রি অ্যানালিসিস আমাদের যেন না করে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বোঝাতে পারছি? দ্বিতীয় হচ্ছে, এই পেডিগ্রি অ্যানালিসিসের সিগনিফিকেন্স কিন্তু মেইনলি হিউম্যানের ক্ষেত্রে, যেখানে তুমি একটা জিনের ইনহেরিটেন্স প্যাটার্ন র্যান্ডম ক্রস করিয়ে ডিটারমাইন করতে পারো না। ঠিক আছে, মানে মেন্ডেল একটা লম্বা গাছ আর একটা খাটো গাছকে তাদের মধ্যে সংকরায়ন করিয়েছিলেন বা হাইব্রিডাইজেশন করিয়েছিলেন, বাট ইউ ক্যানট এক্সপেক্ট যে একটা লম্বা ছেলে আর একটা বেটে মেয়ে বা ভাইসি ভার্সা তুমি তাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেবে। That's not possible just to study the inheritance pattern of the gene. আমি যেটা বলছি বুঝতে পারছো তো সবাই? প্লিজ একটু রিপ্লাই দাও, নাহলে এটা কিন্তু মানে অনলাইন ক্লাসের কোনো ভ্যালু থাকে না। ইট শুড বি ইন্টারঅ্যাক্টিভ। বুঝলে তো? একটা গাছের ক্ষেত্রে এই ধরনের ক্রস কিন্তু করানো যায়, যে একটা খাটো গাছ আর একটা লম্বা গাছকে আমি ক্রস করিয়ে দিলাম, বাট হিউম্যানস এর ক্ষেত্রে you cannot expect that just to study the inheritance pattern of a male gene, you cannot put a tall male and a dwarf female to whatever. তো এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। আমি বোঝাতে পারছি তো জিনিসটা? যার জন্য ইনহেরিটেন্স প্যাটার্নটা স্টাডি করার আমাদের আরেকটা উপায় হচ্ছে,
যখন একটা নর্মাল ম্যারেজ হচ্ছে এবং ফার্দার অফস্প্রিংস প্রডিউস হচ্ছে এবং তাদের ম্যারেজ হচ্ছে, গ্র্যান্ড ডটার্স প্রডিউস হচ্ছে বা গ্র্যান্ডসন্স প্রডিউস হচ্ছে, তাদের ক্যারেক্টারের থেকে স্টাডি করা ইনহেরিটেন্স প্যাটার্নটা জিনের। বোঝাতে পারলাম? কিরে বাবা, কেউ বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। ঠিক আছে, আর প্রথমেই যদি জিনিসটাকে স্টপ করে দেয়া যায় তাহলে কিন্তু এতটা সমস্যা এমনিতেই হবে না। তো মোটামুটি ধরো তোমার যদি 4 জিবি ডেটা পাওয়া যায়, হ্যাঁ, তাহলে কিন্তু অনেকটাই তোমার মানে অ্যানালিসিস হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট ক্রিটিক্যাল জিনস গুলোর অ্যানালিসিস হয়ে যাচ্ছে। 4 জিবিপি মানে কত বেস পেয়ার কে বলবে আমায়? কে বলবে আমায় 4 জিবিপি মানে কত বেস পেয়ার? কেউ জানে না। সবকটাকে ফেল করিয়ে দেবো, এতদিন জেনেটিক্স পড়ার পর যদি কেউ না বলতে পারে 4 জিবিপি মানে কত বেস পেয়ার। উৎসাহ, তুমি কি এবার পাস করতে চাও? তাহলে 4 জিবিপি মানে কত বেস পেয়ার একটু বলো আমায়। আমার সমীরের ওপর খুব ভরসা। স্যার কেবিপি মানে তো 1 কে হলে 1000 হয়, জিবিপি। ভেরি গুড। হ্যাঁ 10 to the power 6 মানে 4 into 10 to the power 6 সেটা তো মিলিয়ন হলো। 4 into 10 to the power 9। ইয়া, ঠিক আছে। তো 4 into 10 to the power 9 মানে ইটস আ হিউজ, মানে তোমার আমাদের জিনোমের সাইজ কত? 3 into 10 to the power 9, ঠিক আছে। তো দিস ইজ দ্য থিং, ইউ গেট আ লট অফ ডেটা। মানে এখন মোটামুটি আমি তোমাদের একটা হিসাব বলছি, তোমরা প্রায় তোমাদের যা রয়েছে একটা, যদি নর্মাল হিউম্যান জিনকে তোমরা ধরো গিয়ে হচ্ছে মোটামুটি 1000 মোটামুটি তোমরা 20 থেকে 25টা ক্রিটিক্যাল জিন, যেগুলো আমাদের পপুলেশনে যেগুলো ডিজিজ ভবিষ্যতে দেখা যায়, হ্যাঁ, অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এই সবগুলো মোটামুটি তোমরা অ্যানালিসিস করিয়ে নিতে পারো 25,000 টাকায়, 25 থেকে 30,000 টাকায়। আর আমার মনে হয় সেটা কিন্তু করিয়ে নেওয়া উচিত। ওকে, তাহলে আর এই ধরনের ভবিষ্যতে তুমি পেডিগ্রি হয়ে যাবে না। এইবার আমাকে একটা কথা বলো, তাহলে পেডিগ্রিটা কি? আমরা একটা বংশের মধ্যে কার কি অসুখ আছে সেটা স্টাডি করছি। ওকে, কেন না এরা দুজন ওই 20-25টা জিনে সিকোয়েন্সিং করায়নি যাতে এরা থাকতে পারতো, যাই জন্য বিয়ে করে নিয়েছে এবং তারপর সেটার আর কি ফল ভুগছে। ওকে, সো ডিজিজ প্যাটার্ন, ঠিক আছে। এবার এই ডিজিজ প্যাটার্নটা, এটা কি ধরনের ডিজিজ প্যাটার্ন একটু আমায় বলবে? কি ধরনের ডিজিজ হতে পারে? সাপোজ এই পেডিগ্রিটা তুমি দেখছো, তো হোয়াট কাইন্ড অফ ডিজিজ ইজ ইট? স্যার উপরে অটো লেখা আছে, অটোজোমাল ডিজিজ। না, এটা কি কোভিড, ম্যালেরিয়া, ডেঙ্গু, নাকি হিমোফিলিয়া, নাকি সিকেল সেল? জেনেটিক ডিসঅর্ডার। হ্যাঁ, তো সেটা বলো কোন ডিজিজ হতে পারে, কি ধরনের জেনেটিক ডিজিজ? জেনেটিক ডিজিজ তো 1000টা আছে। ইজ ইট ডাউন সিনড্রোম? ইজ ইট হিমোফিলিয়া? তোমাকে বলতে হবে তো কোন ডিজিজ। সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস, হ্যাঁ, থ্যালাসেমিয়া, ফিনাইলকিটোনুরিয়া। থ্যালাসেমিয়া, ফিনাইলকিটোনুরিয়া। দেখো একটা জিনিস কিন্তু এখানে, আচ্ছা তোমরা এই জিনিসটা বোঝো তো, স্কোয়ারটা কিসের সিম্বল? মেল। আর গোলটা?
ফিমেল। সবাই এটা শিওর তো? স্যার। আচ্ছা, আর এই যে পুরো ব্ল্যাক এন্ড হয়েছে এটা কি? ওটা অ্যাফেক্টেড Affected males। ওটা ওটা affected। অ্যাফেক্টেড। আচ্ছা, এই যে লাইনটা এটা কি? মেটিং হয়েছে। মিটিং হচ্ছে। মেটিং হচ্ছে। আর যদি এখানে দুটো লাইন থাকতো তাহলে কি হতো? টুইন্স দুটো হলে ওটা মানে কাজিনস হবে স্যার। কাজিনস হবে, রাইট। কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ মানে ম্যারেজ বিটুইন কাজিনস, রাইট। আর একটা হচ্ছে গিয়ে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এখানে যদি এরকম ক্রস হতো, সাইড ওয়াইজ এরকম একটা অবলিক চিহ্ন হতো, তার মানে ডেথ। ডেড স্যার, ওটা Dead। মারা গেছে। আচ্ছা, এইবার তাহলে একটা জিনিস বুঝতে হবে, এইটা আর যাই অসুখ হোক একেবারে লিথাল অসুখ নয়। কারণ যে মেল কমপ্লিটলি অ্যাফেক্টেড এবং যে ফিমেল কমপ্লিটলি অ্যাফেক্টেড, তারা দুজনেও কিন্তু একে অপরের সাথে বিয়ে করে ইন্ডিভিজুয়ালস তৈরি করতে পারছে, মানে রিপ্রোডিউসের ক্যাপাবিলিটি চলে গেছে এরকম কিন্তু নয়। ঠিক আছে? সো এইরকমও কোনো অসুখ নয় যে যেটা লিথাল, মানে যেটা হলে আর কি 12 বছর 14 বছরে মারা যাচ্ছে, বা যেটা হলে কখনোই রিপ্রোডাকশন পসিবল নয়, সেই রকম কোনো ডিজিজ কিন্তু এটা নয়। ওকে, আচ্ছা, এবার বলছে এটা অটোজোমাল রিসেসিভ। আচ্ছা, একটা জিনিস ধরো, আমি যদি এই তৃতীয় জেনারেশনটাকে বাদ দিয়ে দিতাম, দুটো জেনারেশনের পেডিগ্রি দেখে তোমরা বলতে পারবে যে ডিজিজটা কি ডিজিজ? কি হচ্ছে তখন থেকে? বুর্জ খালিফা করে কে গান করে যাচ্ছে। যাই হোক, দুটো জেনারেশন দেখে কি বলা সম্ভব যে ডিজিজটা কি ধরনের ডিজিজ? হ্যাঁ, দুটো তো দুই রকম হচ্ছে তাহলে। তো দুই রকম হচ্ছে না স্যার, বলা যাচ্ছে না। বলা মানে যায় একটা এদিক মানে এইটা কিন্তু একটা জেনারেল রুল আমাদের মাথায় রাখতে হবে, যে পেডিগ্রি অ্যানালিসিস করার জন্য মিনিমাম তোমাকে 3টে জেনারেশন অ্যানালিসিস করতে হবে। ইজ ইট ওকে? Yes, sir. ইয়েস স্যার। তাহলে পেডিগ্রি অ্যানালিসিস করার জন্য 3টে জেনারেশন কিন্তু তোমাকে মিনিমাম অ্যানালিসিস করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর, কারণ 3টে জেনারেশনের কম কিন্তু পেডিগ্রি অ্যানালিসিস হয় না। আর কুলপোয়ারোর গল্প পড়েছো কেউ? আর কুলপোয়ারো কে কেউ জানো? না স্যার, জানি না। সাহিল? সে বুঝতে পারলাম না। আরকুল পোয়ারো নাম শোনোনি কেউ? না স্যার। আচ্ছা, টেল মি সামথিং, তোমরা কোনো বই টই পড়ো না না বাইরে, মানে পড়াশোনার বাইরে কিছু পড়ো টড়ো না, তাই না? অদিতি, তুমি লাস্ট বই কি পড়েছো? স্যার আমি ওই 3 Men in a Boat পড়েছিলাম একটা। 3 Men in a Boat। আর একটা পাউলো সেলোটা একটু মাঝে একটু দেখছিলাম, পুরোটা দেখিনি। কোনটা? পাবলো সিলোর কোনটা? পাবলো না পাউলো। হ্যাঁ হ্যাঁ, পাউলোই বললাম স্যার। স্যাড বাই দ্য রিভার পিয়েদ্রা। ও আচ্ছা, ওটা ওটা কিন্তু খুব সুন্দর গল্প, ওটা আমি পড়েছি। সাহিল, তুমি লাস্ট বই কি পড়েছো? স্যার আর্ট অফ ওয়ার, শুনছু। টাইম বেশি নেই, তাই আমি আর বেশি বাড়াচ্ছি না। তোমরা যদি বই টই না পড়ো না, তাহলে কিন্তু শুধু এই ক্লাস আর ইয়ে করে কিছু শিখবে। আমি খুব অবাক হচ্ছি, এখানে কেউ আরকুল পোয়ারোর নাম শোনোনি? অ্যাগাথা ক্রিস্টির ফেমাস ডিটেকটিভ আরকুল পোয়ারো। অ্যাগাথা ক্রিস্টির নামও এখন শুনেছো কিনা আমি জানি না। হ্যাঁ স্যার শুনেছি। কোন পার্টিকুলার স্টোরিটা? হ্যাঁ, কোন পার্টিকুলার নভেলটা স্যার?
আরকুল পোয়ারো 72টা হ্যাঁ, নভেল কোন আছে। 72টা নভেল আছে। আরকুল পোয়ারো ওনার সব থেকে মানে ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস ডিটেকটিভ, শার্লক হোমসের থেকেও বেশি পপুলার। যাই হোক, যেখানে আমি যেটা বলছি, ওনার একটা গল্প ছিল আমার মনে পড়ছে, আরকুল পোয়ারোস ক্রিসমাস বলে গল্পটা। সেখানে উনি এইভাবে একটা সিম্পল জেনেটিক একটা দিয়ে ধরবে যে একটি মেয়ে, সে ক্লেম করছে তার মা বাবার ডেথের পর সে এসছে আর কি প্রপার্টি ইনহেরিটেন্সের জন্য। তো আরকুল পোয়ারো বলবে যে তোমার মা তোমার বাবার আমি ছবি দেখেছি, দুজনেরই আই কালার কিন্তু কমপ্লিটলি ছিল গিয়ে হচ্ছে ব্লু। তোমার বাবা বা মায়ের আই কালার যদি কমপ্লিটলি ব্লু হয়, কোনোভাবেই তোমার আই কালার ব্ল্যাক হতে পারে না। So that was an initial আমি জাস্ট পড়লাম যে অ্যাগাথা ক্রিস্টি অলসো নিউ দিস কাইন্ড অফ পেডিগ্রি অ্যানালিসিস। এইবার যেটা হচ্ছে তাহলে মিনিমাম ইউ নিড 3 জেনারেশন। আচ্ছা, এইবারে এইটা যে অটোজোমাল রিসেসিভ পেডিগ্রি, এর সাপেক্ষে তোমাকে কিন্তু কিছু যুক্তি দিতে হবে। কে আমাকে দেবে? স্যার জেনারেশনটা স্কিপ করেছে, সেজন্য এটা রিসেসিভ অটোজোমাল। আমি তো কোনো জেনারেশন স্কিপ দেখতে পাচ্ছি না, তো প্রত্যেক জেনারেশনেই এফেক্টেড রয়েছে, কোথায় আর স্কিপ হলো? স্যার দুটো আনএফেক্টেড মাদার এন্ড ফাদারের অফস্প্রিং হয়েছে, ওটা এফেক্টেড ডটার। ভেরি গুড, ভেরি গুড। তার মানে এটা রিসেসিভ। আনএফেক্টেড ফাদার আর মাদারের অফস্প্রিং হচ্ছে এফেক্টেড, তার মানে এটা রিসেসিভ। এটা কে, সমীর বললে? হ্যাঁ স্যার। ভেরি গুড, 100%। আর আর কে? এটা তাহলে এটা রিসেসিভ প্রমাণিত হলো, কিন্তু অটোজোমাল না ইয়ে কি করে প্রমাণিত হয়? এটাকে একটু মন দাও। স্যার সন এফেক্টেড না, তাহলে তো এক্স লিংক না। সান এফেক্ট এ কে এ এফেক্টেড নয়, তাই জন্য এক্স লিংক নয়। যদি এক্স লিংক হতো তাহলে একে এফেক্টেড হতেই হতো যদি ডটার এফেক্টেড হতো, তাই তো? হ্যাঁ ঠিক বলছি তো? হ্যাঁ। দেখো এই পুরো পেডিগ্রিটায় যদি তোমরা দেখো, এখানে কিন্তু কোনো সেক্স বায়াস নেই। মানে 4টে মেল এফেক্টেড, 4টে ফিমেল এফেক্টেড, 5টা ফিমেল এফেক্টেড, নো সেক্স বায়াস। কিন্তু একটা অটোজোমাল, এই ধরো একটা তোমার যদি পেডিগ্রি এক্স লিঙ্কড হতো, তাহলে সেখানে কি সেক্স বায়াস থাকতো না? কি মনে হয়, একটা এক্স লিঙ্ক রিসেসিভ পেডিগ্রি হলে মেল বেশি এফেক্টেড হতো না ফিমেল বেশি এফেক্টেড হতো? মেল বেশি হতো স্যার। মেল বেশি হতো। মেল বেশি হতো। কেন মেল বেশি হতো? কারণ ফিমেলদের কাছে, কারণ কি ফিমেলের দুটো এক্সপেরিমেন্ট। হ্যাঁ, আর মেলের একটাই, ফলে কোনোভাবে যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু এফেক্টেড হবেই। অরূপ মালদায় আছো তো এখন? না অরূপের বাড়ি কোথায়? যাই হোক, বাড়িতে আছে স্যার ইসলামপুর। হ্যাঁ, ঠান্ডা তো ভালো? ইসলামপুর প্রচন্ড ঠান্ডা স্যার। ভেরি নাইস, ভেরি নাইস, ঠান্ডাই তো ভালো। আচ্ছা, সো হোয়াট উই কুড সি ইজ যে এই জায়গাটা কিন্তু অনেকটা কথা বলছে। দুটো আনএফেক্টেড পেরেন্ট একটা আনএফেক্টেড ইন্ডিভিজুয়ালকে গ্রোথ দিচ্ছে, তার মানে দিস ইজ ডেফিনেটলি আ রিসেসিভ পেডিগ্রি। আবার এইখানে যেটা দেখা যাচ্ছে যে এইখানে বলো কিংবা এইখানে বলো যে ফাদার কমপ্লিটলি আনএফেক্টেড কিন্তু ডটার এফেক্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ফাদার আনএফেক্টেড আর ডটার যদি এফেক্টেড হয় ইন আ রিসেসিভ পেডিগ্রি, দ্যাট মিনস দিস ইজ স্পেসিফিক্যালি আ autosomal recessive pedigree and not an X-linked recessive pedigree। বোঝা যাচ্ছে? এছাড়া একটা যেটা হচ্ছে যে জেনারেশন স্কিপ এখানে কোথাও নেই, কিন্তু এখানে সেক্স বায়াস নেই, তাহলে ডেফিনেটলি ইটস আ autosomal pedigree and definitely less than 50% individuals are affected, so that also shows it's kind of a recessive pedigree। তোমাদেরকে কি পেডিগ্রি দেবযানী ম্যাডাম পড়িয়েছেন?
না স্যার। তাহলে এই ব্যাপারটা বোঝা যাচ্ছে কি? আমি কিন্তু যদি তোমাকে ধরো এরকম একটা কোয়েশ্চেন দিয়ে আমি দুটো পয়েন্ট সেভ জানতে চাইবো, একটা পয়েন্ট তোমরা লিখবে গিয়ে হচ্ছে 1000টা পয়েন্ট যদি গল্প লিখে দাও, সেটার জন্য কিন্তু নম্বর কাটা হবে। লিখবো যে আনএফেক্টেড পেরেন্টস গিভ বার্থ টু অ্যাফেক্টেড অফস্প্রিং, তার মানে রিসেসিভ। নেক্সট হচ্ছে আনএফেক্টেড ফাদার গিভস বার্থ টু অ্যাফেক্টেড ডটার, তার মানে হচ্ছে গিয়ে দিস ইজ আ অটোসোমাল ডিজিজ। বোঝা যাচ্ছে? এই দুটো মেন পয়েন্ট। তারপরে তুমি সেক্স বায়াস লেখো, স্কিপ অফ জেনারেশন লেখো, লেস দ্যান 50% ইন্ডিভিজুয়ালস অ্যাফেক্টেড লেখো, যা খুশি লেখো। ক্লিয়ার হলো? ওকে, আমরা কিন্তু এটা এখানে এন্ড করছি না, আমি স্টপ করে তোমাদের আরেকটা লিংক দিচ্ছি, নিয়ে আমরা বাকি কিছু ধরনের পেডিগ্রিও অ্যানালিসিস করব। ইন দা মিন টাইম এই পেডিগ্রিতে যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো। Clear? Very good. Okay, I'm stopping here and I'm giving another link.